হ্যালো স্টুডেন্টস, আজকে ফার্মাকোলজি লেসন 3 নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব যে রাইটস অফ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এবং সাথে আরও অন্যান্য কিছু। তো আমরা এখানে প্রথমেই যদি শুরু করি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 5টা ট্রেডিশনাল রাইটের কথা বলা আছে, অর্থাৎ রাইট ক্লায়েন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট টাইম অ্যান্ড রাইট রুট। অর্থাৎ সঠিক পেশেন্ট নির্বাচন করতে হবে, সঠিক ড্রাগ নির্বাচন করতে হবে, সঠিক ডোজ নির্বাচন করতে হবে, সঠিক সময় নির্বাচন করতে হবে এবং কোন পথে ড্রাগটা দিব সেটাও আমাকে নির্বাচন করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসছি 5টি এডিশনাল রাইট, অর্থাৎ অতিরিক্ত রাইট, অতিরিক্ত অধিকার। সেগুলো কি কি? রাইট অ্যাসেসমেন্ট, রাইট ডকুমেন্টেশন, ক্লায়েন্টস রাইট টু এডুকেশন, রাইট ইভ্যালুয়েশন অ্যান্ড ক্লায়েন্টস রাইট টু রিফিউজ। অর্থাৎ ক্লায়েন্টের এখানে 5টা রাইট রয়েছে। সেগুলো কি কি দেখো? রাইট অ্যাসেসমেন্ট, সঠিকভাবে যেন অ্যাসেস করা হয়, সঠিকভাবে যেন ডকুমেন্ট করা হয়, অর্থাৎ কী দিচ্ছি, কাকে দিচ্ছি, কেন দিচ্ছি। এবং ক্লায়েন্টস রাইট টু এডুকেশন, অর্থাৎ ক্লায়েন্টকে যেন শেখানো হয় যে কীভাবে এই ড্রাগটা ব্যবহার করতে হবে, অথবা এই ড্রাগ ব্যবহার করার ফলে কি কি প্রবলেম হলে তখন কি করতে হবে। রাইট ইভ্যালুয়েশন, সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এবং তারপরে ক্লায়েন্টস রাইট টু রিফিউজ, রিফিউজ স্পেলিংটা এখানে ভুল হয়েছে, এটা রিফিউজ এসি হবে। তো ক্লায়েন্ট যদি মনে করে যে না, সেই ড্রাগটা ব্যবহার করতে চায় না, তাহলে সে যেন রিফিউজও করতে পারে। আচ্ছা, এবার চলে আসো রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, কোন কোন রুটে আমরা ড্রাগগুলো দিতে পারি। তো প্রথমেই চলে আসে সবচেয়ে পপুলার যে রুট, সেটা হচ্ছে ওরাল রুট। আর এর অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে চিপ, সেফ এবং সেলফ মেডিকেশন ইজ পসিবল, অর্থাৎ পেশেন্ট নিজে নিজেই এটা গ্রহণ করতে পারে। আর বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে 75 to 100%। ডিসঅ্যাডভান্টেজ কি? ইমার্জেন্সি অবস্থায় বা আনকনশাস অবস্থায় এটা আমরা কাউকে দেই না, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এরপরে চলে আসি সাবলিঙ্গুয়াল রুট, অর্থাৎ জিভের নিচে। অ্যাডভান্টেজ কি? সেলফ মেডিকেশন ইজ পসিবল, অর্থাৎ নিজে নিজেই ইউজ করা যায় এবং বায়ো অ্যাভেলেবিলিটি অলমোস্ট 100%। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি? ইনক্রিজ স্যালাইভেশন, অর্থাৎ মুখের মধ্যে যখন আমি জিহ্বার নিচে দেবো এটাকে, তখন বেশি করে লালা নিঃসৃত হয়। এরপরে চলে আসি হচ্ছে আইভি রুট বা ইন্ট্রাভেনাস রুট। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, অর্থাৎ দেওয়ার সাথে সাথেই কাজ শুরু হয়ে যায় এবং আনকনশাস, নন কোঅপারেটিভ পেশেন্ট যারা আছে, এই সমস্ত সকল পেশেন্টকে এটা দেয়া যায়, কোনো প্রবলেম নেই। আর অ্যাভয়েড ড্রাগ মডিফিকেশন বাই ডাইজেস্টিভ জুস, অর্থাৎ একটা ড্রাগ নেওয়ার পরে, আমাদের শরীরে ঢোকার পরে আমাদের যে ডাইজেস্টিভ জুসগুলো রয়েছে অথবা এনজাইমগুলো রয়েছে, সেগুলো দিয়ে মডিফিকেশনের কোনো সম্ভাবনা এখানে থাকে না, কারণ সরাসরি আমি রক্তে দিয়ে দিচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ কী কী? স্পেশাল প্রিকশন নিতে হয়, যেমন যদি স্পেশাল প্রিকশন না নিই, সেক্ষেত্রে ইনফেকশন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এই সমস্ত সমস্যা হতে পারে। ফোর্থ হচ্ছে আইএম রুট বা ইন্ট্রামাস্কুলার রুট। এখানেও প্রচুর পরিমাণে ড্রাগ দেওয়া যায়। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পেইনফুল, অর্থাৎ একটু পেইন হতে পারে এবং পাশাপাশি থ্রোম্বাসও তৈরি হতে পারে, এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি, যে আইভি রুটে কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি 100%। এরপরে সাবকিউটেনিয়াস রুট, স্লো অ্যান্ড সাস্টেইন এফেক্ট, সেলফ মেডিকেশন ইজ পসিবল, অর্থাৎ নিজে নিজে এটা ইউজ করা সম্ভব, তবে পেরিফেরাল শকে এটা ইউজ করা যাবে না। এরপরে চলে আসি আমরা রেকটাল রুট। সুইটেবল রুট ইন কেস অফ ভমিটিং, অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম মিন্স metabolism of drugs before entering into the systemic circulation. It is an important feature of some drugs administered by oral route. Liver is the main site of first pass metabolism. অর্থাৎ মেটাবলিজম কিছুটা হয়ে, মানে আমি যখন ওরাল রুটে কোনো ড্রাগ ইউজ করি তখন কিছুটা মেটাবলিজম হয়ে যায় লিভারে, বাট এখানে কিন্তু সেটা হয় না। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসকমফোর্ট অ্যান্ড এম্বারাসমেন্ট, কেউ কেউ খুব ডিসকমফোর্ট ফিল করে, কারণ পায়খানার রাস্তায় একটা ড্রাগ দেয়া সামটাইমস ডিসকমফোর্ট ফিল করে মানুষ। আচ্ছা, সেভেন্থ হচ্ছে ইনহেলেশন, হাই বায়ো অ্যাভেলেবিলিটি, লোকাল স্পেসিফিক অ্যাকশন, অর্থাৎ যাদের অ্যাজমা রয়েছে তাদেরকে কিন্তু আমরা ইনহেলার দেই
এবং সাথে সাথেই দেখা যায় যে অ্যাজমার অ্যাটাকটা কমে যায়। এবং তার মানে কি, বায়োঅ্যাভেলেবিলিটি খুবই ভালো এবং লোকালি অসম্ভব ভালো কাজ করে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্পেশাল অ্যাপারেটাস নিড, অর্থাৎ স্পেশাল কিছু যন্ত্রপাতি দরকার পড়ে এই ইনহেলেশন রুটটা ব্যবহার করতে। টপিক্যাল হচ্ছে সরাসরি দিয়ে দেওয়া, যেমন চোখ এবং কান এই সমস্ত জায়গায় ইনফেকশনগুলো হলে আমরা সরাসরি এই ওষুধগুলোকে দিয়ে দিতে পারি। মানে আইভি, আইএম, ওরাল এই সমস্ত কোনো কিছুতেই আমার যাওয়ার দরকার নেই, সরাসরি যেখানে প্রবলেম সেখানেই দিয়ে দিতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি? লোকাল অ্যাডভার্স রিয়াকশন হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসলো লিগাল অ্যাসপেক্টস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে দেখো রেগুলেটরি বডিজ। রেগুলেটরি বডিজ কাকে বলছি আমরা? রেগুলেটরি বডিজ আর দেয়ার টু রেগুলেট দ্য প্র্যাকটিসেস অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স সো অ্যাজ টু এনশিওর পেশেন্ট সেফটি অ্যান্ড কোয়ালিটি অফ কেয়ার। অর্থাৎ রেগুলেটরি বডি বলতে সেই সমস্ত লোকজন যারা স্বাস্থ্যকর্মী যারা আছে, যারা স্বাস্থ্য খাতে কাজ করে, যেমন ডাক্তার, নার্স, মিডওয়াইফ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা কিভাবে কাজ করবে এগুলো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ন্ত্রিত হয়। এবং যেই লোকজন এই নিয়ন্ত্রণগুলো করে থাকে তাদেরকে বলা হয় রেগুলেটরি বডিজ। আর হেলথ কেয়ার প্রফেশনালস হচ্ছে সেই লোকগুলো, দেখো এখানে বলা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনালস আর অ্যাকাউন্টেবল ফর দেয়ার ওন প্র্যাকটিস, সো they should only undertake medication management activities for which they are legally entitled to perform, educationally prepared, competent and willing to take responsibility of their actions। অর্থাৎ হেলথ কেয়ার প্রফেশনাল হচ্ছে তারাই যারা এই মেডিকেশন বা ওষুধগুলো যে দেওয়া হচ্ছে সে সম্পূর্ণ ম্যানেজমেন্ট তারা করবে, এবং এর সাথে রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটি আছে সেগুলো সব তারা করবে, এবং এ থেকে যদি কোনো প্রবলেমও তৈরি হয় সেই রেসপন্সিবিলিটিও হেলথ কেয়ার প্রফেশনালদেরকেই নিতে হবে। তো এগুলো হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লিগাল অ্যাসপেক্ট। Legislations governing midwifery practices should be thoroughly understood. Current legislations relating to medication use must be completely comprehended. আচ্ছা, এখন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আসলে মিডওয়াইফ যারা আছে, যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি, মিডওয়াইফদের কিন্তু ড্রাগ প্রেসক্রাইব করার কোনো রাইট নেই। সেক্ষেত্রে ফিজিশিয়ান যে ড্রাগটা প্রেসক্রাইব করবে সেটাকে সে সঠিকভাবে ব্যবহার করবে, এবং মানে ফিজিশিয়ানের প্রেসক্রিপশন যেভাবে দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করে সে ড্রাগটাকে পেশেন্টের শরীরে অ্যাডমিনিস্ট্রেট করবে, কিন্তু সে নিজে কোনো ড্রাগ লিখে দিতে পারবে না কাউকে এখন পর্যন্ত। ঠিক নার্সদের ক্ষেত্রেও এরকম। আর যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছু ড্রাগ তারা নিজেরা ইউজ করতে পারবে, প্রেসক্রাইব করতে পারবে। আচ্ছা, মিডওয়াইফস ওয়ার্কিং ইন রুরাল অ্যান্ড রিমোট প্র্যাকটিসেস মাস্ট রেফার টু দ্য পলিসি অ্যান্ড গাইডলাইন অফ রেলিভেন্ট হেলথ কেয়ার এজেন্সি ইন রিলেশন টু দ্য ইউজ অফ মেডিকেশনস। দু একটা ড্রাগ আছে, যদি তাদেরকে পারমিট করা হয় তখন তারা সেগুলো ব্যবহার করতে পারে। আর বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা আছে সেইটা সকলের ক্ষেত্রেই আমাদেরকে ফলো করতে হবে, সেটা মিডওয়াইফ হোক, নার্স হোক অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হোক। জেনারেল প্রিন্সিপালস অফ মেডিকেশনস, সেগুলোর মধ্যে কী কী আছে দেখো। অ্যাডহারিং টু লোকাল পলিসিস, প্রসিডিওর্স অ্যান্ড গাইডলাইন্স, অর্থাৎ যেই দেশে আমি বসবাস করব সেই দেশের গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে, যে গাইডলাইনগুলো আছে সেগুলো ফলো করতে হবে। অবটেইনিং অফ কনসেন্ট অ্যান্ড কোঅপারেশন ফ্রম পেশেন্টের কাছে অনুমতি নিতে হবে এবং তার কোঅপারেশনটা খুবই জরুরি। চেকিং ফর অ্যালার্জিস অ্যান্ড অ্যাডভার্স রিয়াকশন, কোনো অ্যালার্জি বা অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে কি না সেটা জানা খুবই জরুরি। ইউজিং হ্যান্ড হাইজিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনটেন করতে হবে। এনশিওরিং অফ ইমিডিয়েট অ্যান্ড সেফ ডিসপোজাল অফ শার্প, অর্থাৎ যদি কোনো শার্প জিনিস উৎপন্ন হয়, যেমন ধরো ইঞ্জেকশন দেওয়ার পরে ইঞ্জেকশনের নিডলটা এটা শার্প, বা অথবা প্রিক করার পরে যে শার্প অংশটা থাকে, এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে, অর্থাৎ ডিসপোজ করতে হবে। আর ডকুমেন্টিং অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যে ড্রাগটা দেওয়া হচ্ছে সেটার অবশ্যই ডকুমেন্টেশন থাকতে হবে, অর্থাৎ কী ডোজে দিচ্ছি, কোন রুটে দিচ্ছি, কতদিন দিচ্ছি, দিনে কতবার দিচ্ছি, এগুলো সব ডকুমেন্টেশন থাকতে হবে। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। তোমাদের সাথে আবার পরবর্তী লেকচারে দেখা হবে লেসন 4-এ।